আদালতের নির্দেশে দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টার মধ্যে আবারও বরখাস্ত রাজশাহী ও সিলেটের 2 নির্বাচিত মেয়র। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি। অটিস্টিক শিশুদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। জানালেন সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। মৌলভীবাজারে নিহত 6 জঙ্গিকে দিনাজপুরের বাসিন্দা বলে দাবি স্থানীয় এক পরিবারের। জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য আগে থেকেই ছিল বলছে পুলিশ। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে প্রায় 12 লাখ শিক্ষার্থী। আবারও পরীক্ষার হলে সাংবাদিক বহর নিয়ে শিক্ষামন্ত্রী। এবং 2020 সালের মধ্যে চট্টগ্রাম নগরীর সব গভীর নলকূপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ওয়াসার। পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নদী দূষণমুক্ত রাখার দাবি বিশেষজ্ঞদের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি কামরুজ্জামান মামুন। আদালতের নির্দেশে দায়িত্ব ফিরে পেলেও আবারও রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের 2 মেয়রকে বরখাস্ত করা হয়েছে। সকালে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে আবারও তাদের বরখাস্ত করা হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। রাজশাহী থেকে সাইফুর রহমান রকি ও সিলেট থেকে ইকরামুল কবিরের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহী নগর ভবনে উপস্থিত হন সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তবে দরজায় তালা ঝুলতে থাকায় কার্যালয়ে প্রবেশ করতে পারেননি তিনি। এ নিয়ে মেয়র সমর্থক বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঠিক এর কয়েক ঘন্টা পর বিশেষ ট্রাইব্যুনালে থাকা মামলা আমলে নিয়ে আবারও মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে বরখাস্তের 2 বছর 3 মাস পর দায়িত্ব গ্রহণ করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বেলা 11টায় তাকে অভ্যর্থনা জানান সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা। কিন্তু 3 ঘন্টার মাথায় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলার চার্জশিটে আরিফুল হকের নাম থাকায় আবারও তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই মামলায় হবিগঞ্জ পৌর মেয়র জি.কে. গৌসকেও বরখাস্ত করা হয়। মহান জাতীয় সংসদের কোন সংসদ সদস্য কোন চার্জশিটে গৃহীত হলেও জামিনে মুক্ত হলে উনার সদস্যপদ কিন্তু বহাল থাকে। উনিও কিন্তু জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। আর একজন লক্ষাধিক ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি তিনি আবার দেখা যায় কোন এক মামলায় চার্জ গৃহীত হলে তাকে আবার সঙ্গে সঙ্গে বরখাস্ত করে দেওয়া হয়। আমার মনে হয় যারা রাষ্ট্র পরিচালনা করেন এবং সমাজের বিবেকবান যারা আছেন তারা এটা বিবেচনা করবেন। এর আগে 4টি মামলার চার্জশিটে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নাম থাকায় 2015 সালের 7ই মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করেছিল। অন্যদিকে সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটে মেয়র আরিফুল হক চৌধুরীর নাম থাকায় 2014 সালে তাকেও বরখাস্ত করা হয়েছিল। তাসমিন আফরোজ, সময় সংবাদ। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ব্যবস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চাকরির সুযোগ দিয়ে প্রতিবন্ধীদের সূক্ষ্ম মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 10ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে প্রতিবন্ধীদের বিকাশ ত্বরান্বিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 10ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও প্রতিবন্ধীদের উন্নয়নে অসামান্য অবদান রাখায় 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। অটিজম সচেতনতা দিবসের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও কাজের সুযোগ করে দিতে হবে অটিজম বৈশিষ্ট্য সম্পন্নদের। প্রতিবন্ধী বা অটিজমে যারা ভুগছেন তাদের ভিতরে যে মেধাটা রয়েছে সেই মেধাটা বিকাশের সুযোগ আমাদের করে দিতে হবে। বেসরকারি যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে আমি অনুরোধ করব যে অন্তত তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এই ধরনের প্রতিবন্ধী যারা শিক্ষিত আছে তাদেরকে যেন একটু চাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে এটা তাদের জন্য অনেক
সুবিধা হবে। বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ দিতে ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিস স্থাপনের কাজ এগিয়ে চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে প্রতিবন্ধীদের কল্যাণে। এই ট্রাস্ট ফান্ডে আমি চাই সমাজের যারা বিত্তশালী আছেন তারা আরো অর্থ দিতে পারেন, যাতে করে এই সমস্ত মানুষ বা শিশু যারা এই ধরনের সমস্যা ভোগে তাদের ভবিষ্যৎ যেন অন্ধকার হয়ে না যায়। ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়ে দিয়েছি প্রত্যেকটা স্কুল, অফিস এবং বিভিন্ন জায়গায় র্যাম্পের ব্যবস্থা থাকবে, বিশেষ টয়লেটের ব্যবস্থা থাকবে, যাতে এই প্রতিবন্ধীদের কোনো অসুবিধা না হয়। পরে প্রতিবন্ধী শিশু কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালন করা হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। ব্রাহ্মণবাড়িয়ায় 10ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, অটিস্টিক শিশুদের কথা চিন্তা করে তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে রাষ্ট্রকে। সক্রিয়তা ও আত্মপ্রত্যয়ের পথে স্লোগানে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি বের করে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। এতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। এদিকে নোয়াখালীতে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জেলায় র্যালি ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। 10টি শিক্ষা বোর্ডের আওতায় এবার পরীক্ষার্থীর সংখ্যা 11,83,686 জন। হিসেব বলছে গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় 35,000। আজ ছিল বাংলা প্রথম পত্র পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস ও নকল রোধে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে বিএনপির ডাকা আধাবেলা হরতালের মধ্য দিয়ে শুরু হয় উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম পত্র পরীক্ষা। এ সময় কেন্দ্র পরিদর্শন করে প্রশ্নপত্র ফাঁসসহ যে কোনো ধরনের অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এবার এ বোর্ডের অধীনে 238টি কেন্দ্রে 83,191 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। প্রশ্ন ভালো হয়েছে, পরীক্ষা মোটামুটি অনেক ভালো হয়েছে। আমরা পুরোপুরি নকল মুক্ত যাতে পরীক্ষা হয় এবং কেউ যাতে কোনো গুজব না ছড়ায়, যদি কেউ কোনো এই প্রশ্ন ফাঁসের বিষয়ে গুজব ছড়ায় আমরা কিন্তু কঠোর ব্যবস্থা নেব। প্রথম দিনের পরীক্ষা হওয়ায় সিলেটে পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রের সামনে ভিড় করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে প্রশ্নপত্র নিয়ে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। মেন বই পড়ছি, কমন পড়ছি। প্রিপারেশনটা ওইরকম ভালোই ছিল, ওইরকম কোনো শঙ্কা ছিল না। দেশের পরিস্থিতি যারা অস্থির পরিস্থিতি চলতেছে, যেমন জঙ্গি হামলা, এরকম অনেক কিছুই যাতে নির্মূল হয় এবং সুষ্ঠুভাবে যথাসময়ে পরীক্ষাটা শেষ হয় এবং রেজাল্টও যেন যথাসময়ে আমরা পাই। রাজশাহীতে পরীক্ষা কেন্দ্রগুলোর বাইরে অভিভাবকদের অপেক্ষা করতে দেখা যায়। এ বোর্ডের 751টি কলেজের 1,23,616 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 194টি কেন্দ্রে। বরিশালেও নির্বিঘ্নে শেষ হয়েছে প্রথম দিনের পরীক্ষা। এ সময় প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দিতে আহ্বান জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। পরীক্ষা আসলেই আমাদের কাছে প্রশ্নপত্র ফাঁসের একটি গুজব চারিদিকে ছড়িয়ে পড়ে। আমরা সকলকে অনুরোধ জানাবো, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, যে এরকম কোনো গুজবে আপনারা কান দিবেন না। কোনো অবস্থাতেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া যশোর, দিনাজপুর ও কুমিল্লা বোর্ডের অধীনে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইসমাত জাহান, সময় সংবাদ। পাবলিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীদের বিশাল বহর নিয়ে হাজিরের রেওয়াজ চলে আসছে দীর্ঘদিন ধরে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর শেষ করতে যেখানে পরীক্ষার্থীকে হিমশিম খেতে হয়, সেখানে 10 থেকে 15 মিনিটের পরিদর্শন মনোযোগের ছন্দপতন ঘটায়। সমালোচনার মুখে গত বছর পরীক্ষা কেন্দ্রে গিয়ে কক্ষের বাইরে থেকে পরিদর্শনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু এবছর 1 বছর পরই নিজের দেয়া কথা রাখতে পারলেন না তিনি।
গত কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে পরীক্ষা কেন্দ্রে মন্ত্রীর বিশাল বহর সঙ্গে নিয়ে পরিদর্শনের সমালোচনা চলে আসছিল। এ নিয়ে অভিভাবকদের মাঝেও রয়েছে অসন্তোষ। একটা সময় ওদের জন্য এখন অনেক মূল্যবান। একটা এমসিকিউ লিখতে যা করতে 1 মিনিটও লাগে, এখন একবার মন সরে গেলে আবার বসাতে সময় লাগে। কেউ যাওয়ার প্রয়োজন মনে করে না, কারণ আমরা যেভাবে আছি এইভাবে থাকলে সবচেয়ে ভালো হয় আর কি। এরই পরিপ্রেক্ষিতে 2016 সালে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী কক্ষের বাইরে থেকেই ঘুরে এসেছিলেন। গণমাধ্যম কর্মীদেরও অনুরোধ করেছিলেন বাইরে থেকেই ছবি ও তথ্য সংগ্রহের। কিন্তু এবছর আবারও আগের অবস্থায় ফিরে গেলেন তিনি। পরিদর্শনে গেলেন কক্ষের ভেতরেও। সঙ্গে ছিল মন্ত্রণালয় কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরাও। বাইরে এসে সাংবাদিকদের জানালেন, পরীক্ষার্থীদের প্রাথমিক প্রতিক্রিয়া জানতেই তার সশরীরে উপস্থিতি। কেন যাই এটা একটা প্রশ্ন ছিল এবং আমরা তারপরেও যাচ্ছি, এই জন্য যাই যে এটা প্রাথমিক প্রতিক্রিয়াটা বোঝা যায়। তো আপনার সামনে জিজ্ঞেস করছি যে তারা প্রশ্ন পেয়েছে কিনা, খাতা পেয়েছে কিনা সময় মতো। তারা বলছে হ্যাঁ। আপনারা দেখছেন যে এটা খুশির সাথে প্রকাশ করছে। পরীক্ষার্থীরা জানালো, শিক্ষামন্ত্রীর পরিদর্শনে তারা উৎসাহিত বোধ করলেও বিশাল বহর মনোযোগের ঘাটতি ঘটায়। কেউ যদি হলে না যায় তাহলে আমরা একদিকে মনোযোগ দিয়ে মানে পরীক্ষার দিকে টেনশনটা দিতে পারি। যেই হোক আমাদের মনোযোগ খুব নষ্ট হয়। তো আমরা চাই না যে আমাদের মানে এক্সাম হলে কেউ আসুক। প্রথম দিন আসছে সেটাতেই বেশ, আমরা আমাদের পরীক্ষা হলে শুধুমাত্র আমরা একাই পরীক্ষা দিতে চাই, আমরা আমাদের সবার সাথে পরীক্ষা দিতে চাই না। তবে 2014 সাল থেকেই প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী কেন্দ্রের কক্ষে প্রবেশ করেননি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরো 5 জনের লাশ উদ্ধার। মৃতের সংখ্যা বেড়ে 16। এবং কৃমিনাশক ওষুধ খেয়ে আজও দেশের বিভিন্ন জেলায় 4 শতাধিক শিক্ষার্থী অসুস্থ। ওষুধের প্রভাব নয়, গণহিস্টেরিয়া বলছেন চিকিৎসকরা। মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় নিহত 7 জনের মধ্যে 6 জন একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ। নিহতদের মধ্যে একজন লোকমান এবং তার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা ছিল বলে ধারণা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। অন্যদিকে এই 6 জনকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা বলে দাবি করেছে স্থানীয় এক পরিবার। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অপারেশন ম্যাক্সিমাসে নিহত একজনের নাম লোকমান আলী বলে ধারণা করছে দিনাজপুর জেলা পুলিশ। এছাড়া এই অভিযানে নিহত আরও 5 জন তার স্ত্রী ও সন্তান বলেও ধারণা পুলিশের। অন্যদিকে এদের সবাই দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা বলে দাবি করছে সেখানকার স্থানীয় এক পরিবার। তাদের দাবি 2002 সালে একই উপজেলার শিরিন আক্তারের সঙ্গে বিয়ে হয় লোকমান আলীর। এর কিছুদিন পরই সে জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে জানায় পরিবারটি। এরপর গত 4 বছর ধরে লোকমান ও শিরিনের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না পরিবারের। সবশেষ গত 29শে মার্চ তাদের মুঠোফোনে কথা হয় শিরিনের সঙ্গে। মা আমার সাথে দেখা হবে না, আমাকে দোয়া করেন। তা আমি বললাম, মা তোমার ঠিকানা কোথায় কোথায় আছেন তোমার বাবা জানিয়ে আসবি। কয় না মা আমার ঠিকানা দেওয়া যাবে না। যখন আমরা আস্তে আস্তে বুঝতে পারলাম যে ও এই অপরাধ জগতে আস্তে আস্তে চলে যাচ্ছে, তখন ওকে আমরা নিষেধ দিছি, অনেকবার নিষেধ করছি, কিন্তু আমাদের নিষেধ শোনেনি। আমার জামাইকে আমি চাই না, সে দেশের শত্রু, আমার দরকার নেই। আমার নাবালক যেগুলো আছে সে তো দোষী না ভাই, আমার এই নাবালক গুলা আমি চাই। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, অনেক আগেই জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশের কাছে লোকমানের নাম জানানো হয়েছিল। শোলাকিয়ার ঘটনার পর আমরা প্রশাসনকে 3 জনের নাম অবহিত করি। যে 3 জনের নাম ছিল তার মধ্যে যে মারা গেল লোকমান, ইনি একজন। পুলিশ বলছে লোকমানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেই এলাকাতে ত্যাগ করে, এর পরবর্তী তার সেই এলাকাতে ফিরে আসে নাই। এবং আমি এর সম্পর্কে একটু যাচাই করে জানছি যে চাঁপাই নবাবগঞ্জের শিখগঞ্জ থানায় তার নামে একটি সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা আছে। আমি তাদের সাথে কথা বলছি, অনেকে বলছে যে হ্যাঁ এই পরিবারটা সেই আত্মঘাতী পরিবারের সদস্য এই লোকমান হোসেন। তবে লোকমান এবং তার পরিবারের সদস্যরাই মৌলভীবাজারের জঙ্গি আস্তানায় নিহত হয়েছে বলে নিশ্চিত করেনি কাউন্টার টেরোরিজম ইউনিট। সময় সংবাদ, দিনাজপুর। সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণের কারণে মৌলভীবাজারের বড়হাটে জঙ্গি আস্তানায় 3 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। দুপুরে ময়নাতদন্তের দায়িত্বপ্রাপ্ত মৌলভীবাজার হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার পার্থ সারথী দত্ত এই তথ্য জানান। পরিচয় শনাক্তে এক নারী সহ 3 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে জঙ্গি আস্তানায় অপারেশন ম্যাক্সিমাস শেষ হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি মৌলভীবাজারের বড়হাট এলাকার পরিস্থিতি।
নিরাপত্তার স্বার্থে জঙ্গি আস্তানার 300 গজ এলাকা জুড়ে জারি রয়েছে 144 ধারা। গত মঙ্গলবার থেকে ঘিরে রাখা হলেও শুক্রবার বড়হাটের বাড়িটিতে অপারেশন চালায় সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিট। এতে এক নারীসহ 3 জঙ্গি নিহত হয়। কৃমিনাশক ওষুধ খাওয়ার পর আজও দেশের বিভিন্ন জেলায় 4 শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সকালে চুয়াডাঙ্গায় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এর কিছুক্ষণ পরই 2 শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে সকালে মেহেরপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর অর্ধ শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়ায় তারা অসুস্থ হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা। গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর আধা ঘন্টা পরে মাথা ঘোরা, পেট ব্যথা ও বমিভাব সহ নানা উপসর্গ দেখা দেয়। পরে অসুস্থ 25 শিক্ষার্থীকে গোপালগঞ্জ সদর হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। এছাড়া কৃমিনাশক ট্যাবলেট খেয়ে মাগুরায় 30, বাগেরহাটে 25 এবং গোপালগঞ্জে আরও 25 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এতে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ অনেক সময় খালি পেটে কৃমির ওষুধ খেলে বা একজনের কোনো অসুস্থতা ফিল করলে তো এটা সবার মধ্যে ছড়ায় যায় এবং এটাকে আমরা চিকিৎসা শাস্ত্রে মাস সাইকোজেনিক ইলনেস বলা হয়। নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরও 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16 জনে। পুলিশের তালিকা অনুযায়ী এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। পুলিশ জানায়, সকালে নদীতে লাশ ভেসে উঠতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে 5 জনের লাশ উদ্ধার করে। এরই মধ্যে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার 80 থেকে 90 জন যাত্রী নিয়ে ঢাকার রামপুরা থেকে চাঁদপুরের মতলবে একটি মেলায় যাচ্ছিল ট্রলারটি। পথে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জে মেঘনা নদীর প্রবল স্রোতে ডুবে যায় ট্রলারটি। সাঁতরে অনেকে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অন্তত 18 জন। আশুলিয়ায় মাদক সেবনের প্রতিবাদ করায় শিশু শাহাদাতকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। নিহতের বাবা সাত্তার মিয়া বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে শিশু শাহাদাতের মৃত্যুতে শোক নেমে এসেছে তার পরিবারে। অবিলম্বে অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। গতকাল শিমুলতলা এলাকায় মাদক সেবনের প্রতিবাদ করায় 8 বছরের শিশু শাহাদাতকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর নামে এক মাদক সেবীর বিরুদ্ধে। বগুড়ায় হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। দুপুরে জেলার গাবতলী উপজেলার মাছবাড়ি এলাকা থেকে ছেলে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রচনা নামে একজন হাসপাতাল থেকে শিশুটিকে চুরি করে সিরাজগঞ্জের গাজীপুরের চেকুরিয়া বাজার এলাকায় একটি বাড়িতে নিয়ে যায়। এরপর সেখান থেকে বগুড়ার মাছবাড়ি এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে তাকে বিক্রি করে দেয়। এ খবরের ভিত্তিতে দুপুরে ওই বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায় লাবণী ও ফুলমিয়া দম্পতি। পরে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করে পুলিশ। হারানো সন্তানকে ফিরে পেতে আনন্দে আত্মহারা হোসেন আরা ও রুবেল দম্পতি। শিশুটিকে ফিরে পেলেও অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা অবশ্য আসামি গ্রেপ্তার করতে পারিনি, কিন্তু আসামি গ্রেপ্তারের চেয়ে আমাদের বাচ্চাটাকে সুস্থভাবে উদ্ধার করার দিকে আমাদের নজরটা বেশি ছিল। সেজন্য তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে, কিন্তু তাদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে। বাংলার সময় আরো থাকছে। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় মিটার না দেখে ইচ্ছে মতো বিল করা হচ্ছে। অনিয়মের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিদ্যুৎ বিভাগের। পরিবেশের ভারসাম্য রক্ষা আর ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া ঠেকাতে অবশেষে বোধোদয় হয়েছে চট্টগ্রাম ওয়াসার। 2020 সালের মধ্যে নগরীর সবগুলো গভীর নলকূপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 96টি গভীর নলকূপের মধ্যে প্রথম পর্যায়ে 20টি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে নগরীতে পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে কর্ণফুলী ও হালদা নদী দূষণের কবল থেকে রক্ষার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
গত 3 মাস আগেও নগরীর পানি সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা ছিল চট্টগ্রাম ওয়াসার 96টি গভীর নলকূপের। নগরীর 55 কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ওয়াসা সরবরাহ করত 20 থেকে 25 কোটি লিটার পানি, যার মধ্যে 58% পানি সরবরাহ করা হতো গভীর নলকূপ থেকে, যার পরিমাণ দৈনিক অন্তত 12 কোটি লিটার। দিনের পুরোভাগে এসব নলকূপ থেকে পানি উত্তোলনের কারণে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল, অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তরও নেমে যাচ্ছিল আশঙ্কাজনক হারে। স্তর নিচে নেমে গেলে প্রথমত হলো যে আমাদের যেসব শ্যালো টিউবওয়েল রয়েছে সেগুলো পানি সাপ্লাই বন্ধ হয়ে যাবে, এবং এটা সাধারণত ভূগর্ভস্থ পানি খুব বেশি পরিমাণে এক্সট্রাক্ট করলে একটা গোটা শহর পর্যন্ত আস্তে আস্তে তলিয়ে যাবার মতো আশঙ্কা তৈরি হতে পারে। পরিবেশ বিপর্যয়ের কবল থেকে রক্ষার জন্য গভীর নলকূপ থেকে পানি উত্তোলনের প্রক্রিয়া থেকে সরে আসার পরিকল্পনা নেয় চট্টগ্রাম ওয়াসা। বিশেষ করে ভূমির উপরিভাগের পানি ব্যবহারে জোর দেয় সংস্থাটি। পানি শোধনাগার চালু করার পর আমরা এখানে 20টা টিউবওয়েল অলরেডি বন্ধ করে দিয়েছি, এবং সেই 20টা টিউবওয়েলে আমাদের যে পানি সাপ্লাই হতো সেই পানি বন্ধ করে দেওয়ার ফলে আমরা লক্ষ্য করেছি যে সেখানে আন্ডারগ্রাউন্ড লেয়ার 10 ফিট পর্যন্ত আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে। শুধু ওয়াসার গভীর নলকূপ নয়, সাধারণ মানুষের ব্যবহার করা অন্তত 200 অগভীর নলকূপও বন্ধ করা হয়েছে। আমাদের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা হলো যে সমস্ত টিউবওয়েল বন্ধ করে দিয়ে সারফেস ওয়াটার সরবরাহ করা, যেটা পরিবেশ বান্ধব। যেই ওয়াটার রিজার্ভটা রয়েছে এটার কারণেই কিন্তু সে আমাদের সমুদ্রের পানিটাকে ঠেকিয়ে রেখেছে। যদি এখানে ভ্যাকুয়াম তৈরি হয় তাহলে সমুদ্রের পানিটা তলা দিয়ে ভেতরে ঢুকে স্যালাইন ওয়াটার ইন্ট্রুশন তৈরি হবে। সেটা কিন্তু আমাদের এই বন থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের উপরে বিভিন্ন ধরনের বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তাদের মতে আগামী বছরের মধ্যে গভীর নলকূপের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হবে। ইতিমধ্যে গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহের পরিমাণ 26% নামিয়ে আনা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামালের সাথে বৈঠকে বসেছেন কর্মকর্তা কর্মচারীরা। বিকেল 4:30টায় কর্পোরেশন অফিসে বৈঠকে বসেন তারা। এর আগে সপ্তম দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করে তারা। পরে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন, বারবার বলা হলেও 5 মাস ধরে কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করছে না কর্তৃপক্ষ। নগর ভবনের সামনের সড়কে ময়লা বোঝাই গাড়ি রেখে বিক্ষোভ করেন তারা। বকেয়া বেতন পরিশোধ ও কল্যাণ তহবিলের টাকা দেওয়ার দাবিতে 27 মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল কেরানীগঞ্জ গণহত্যা দিবস। 1971 সালের এদিনে অসংখ্য মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে পাক হানাদার বাহিনী। দিবসকে কেন্দ্র করে সকালে উপজেলার জিঞ্জিরা ইউনিয়নের মনু ব্যাপারী ঢাল এলাকা থেকে একটি শোক র্যালি বের করা হয়। পরে সেখানে আলোচনা সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ সহ স্থানীয় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে কাঙালি ভোজের আয়োজন করা হয়। জনগণের আস্থার প্রতিদান দিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। দুপুরে ঠাকুরগাঁও শহরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন। এ সময় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দলের উন্নয়নে পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি। যুদ্ধ অপরাধীদের মোকাবেলা করতে হয়েছে, খালেদা জিয়া নিজামীদেরকে মোকাবেলা করে তারপরে শেখ হাসিনা আন্দোলনের সফলতা এনেই এই দেশের জনগণের আস্থা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। আমাদের তৃণমূল পর্যায়ে ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, তারা কি বলেন, তারা কি বলতে চান, তাদের কি সাজেশন রয়েছে আমাদের মধ্যে। রাজশাহীতে শুরু হয়েছে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। 13 জন বিশিষ্ট ব্যক্তির হাতে কার্ড তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নির্বাচন কমিশনার ছাড়াও প্রশাসনের কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। তারা স্মার্ট কার্ডের বৈশ্বিক গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক সহ 13 জনের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়। সরকারের ভিশন 2021-কে সামনে রেখে আমি সচিব হিসেবে যে সমস্ত ইনস্ট্রাকশন দিয়েছিলাম, নির্মাণ করেছি 10টি। টাঙ্গাইল সদর, কালিহাতী সহ বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ অফিসের মন গড়া বিলে অতিষ্ঠ গ্রাহকরা। গ্রাহকের বাড়িতে না গিয়ে বছরের পর বছর মিটার না দেখেই ইচ্ছে মতো বিল দিচ্ছেন মিটার রিডাররা। এতে চরম ভোগান্তির শিকার এলাকার বিদ্যুৎ গ্রাহকরা। মিটার রিডারদের অনিয়মের কথা স্বীকার করে দ্রুত
স্ন্যাপ পদ্ধতিতে প্রত্যেক গ্রাহকের বাসায় গিয়ে বিল করা হবে বলে আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। কাদির তালুকদারের তথ্য ও মোহাম্মদ রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি, হাতিয়া, সল্লা, বিলছায়া গ্রামে প্রায় সহস্রাধিক বিদ্যুৎ গ্রাহক রয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ মিটার রিডাররা মিটার না দেখে মাত্রাতিরিক্ত মন করা বিল দিচ্ছে। প্রত্যেক গ্রাহককে প্রতি মাসে 1500 থেকে 3000 টাকা বিল দিতে হচ্ছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, বারবার বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। বিদ্যুৎ বিলের যন্ত্রণায় অনেকেই বিদ্যুৎ বিল দেয়া বন্ধ করে দিয়েছেন। আবার কেউ কেউ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিকল্প ব্যবস্থা নিচ্ছেন। 2টা বাতি চালায় আর 2টা ফ্যান চালায়, আর কোনো কিছুই নাই। খালি তো ঘর বিল 1500 2000 টাকা এইভাবে নেয়। 500 টাকা তাও একটা স্বাধীন টাকা মিটার দেখার জন্য কেউ আসে না। 3 বছর 5 বছর এরকম হয়ে গেছে, ওখান থেকে বিল ওনারা করে। এখন 5 টাকা ইউনিট উঠলো না 10 ইউনিট উঠলো, এটা তারা দেখে না। তাদের মতো তারা বিল করে না, আমাদের কাগজ ধরাই দেয়। জেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা মিটার রিডারদের মন গড়া বিলের কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। গ্রাহক অনুযায়ী যে পরিমাণ মিটার রিডার থাকা দরকার, সেই পরিমাণ মিটার রিডার না থাকার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। এই সমস্যাগুলো যাতে না হয় সেই জন্যই স্ন্যাপশট পদ্ধতি চালু করা হয়েছে। আমার বিশ্বাস নয়, দৃঢ় বিশ্বাস, এই পদ্ধতি চালু হওয়ার পরে গ্রাহকদের আর বিলিং সংক্রান্ত ব্যাপারে কোনো হ্যাসেল থাকবে না। টাঙ্গাইলে 12টি উপজেলায় মোট বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা প্রায় 52,500। সময় সংবাদ, টাঙ্গাইল। ঢাকা, চট্টগ্রাম, সিলেটের পর এবার কক্সবাজারে হতে যাচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর। রানওয়ের জায়গা বাড়ানো ও শক্তিশালী করার কাজ প্রায় শেষ। এরই মধ্যে কক্সবাজারের খুরুশকুলে আশ্রয়ন প্রকল্পের জমি হারানো 4000 পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। এ অঞ্চলে পর্যটন সহ সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিমানবন্দরটি ভূমিকা রাখবে বলে আশা সরকারের। মুস্তাফিজুর রহমান আকাশের ছবিতে সানভীর রূপলের রিপোর্ট। বর্তমান সরকারের প্রথম মেয়াদে 2009 সালে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়। ব্যয় ধরা হয় 119 কোটি টাকা। প্রথম পর্যায়ের কাজ শুরু হয় 2015 সালে। 2 পর্যায়ে রানওয়ের দৈর্ঘ্য 9000 ফুটে এবং চওড়া 120 ফুট থেকে 200 ফুটে বাড়ানো, পরিচালন, অবকাঠামো উন্নয়ন, কার্গো ভবন নির্মাণ সহ আন্তর্জাতিক বিমানবন্দরের রূপান্তরের কাজ প্রায় শেষের পথে। বিমানবন্দরটি চালু হলে এই অঞ্চল নিয়ে সরকারের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন এসডিজি মুখ্য সমন্বয়ক। বাংলাদেশের দক্ষিণ পূর্ব এলাকার উন্নয়নের একটা বড় পরিকল্পনা তৈরি হচ্ছে। জায়গাটা যেন সর্বোৎকৃষ্ট ব্যবহার করা যায়। আমাদের প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থান এই এলাকায় আমাদেরকে করতে হবে। আমরা 2-3 বছরের মধ্যে খুব দৃশ্যমান কিছু অগ্রগতি এগুলো সাধিত হবে। সরকারি হিসেবে বিমানবন্দর এলাকায় বাসস্থান হারিয়েছে 4000 পরিবার। তাই আশ্রয় প্রকল্পের আওতায় আবাসন সুবিধা দিতে কক্সবাজার টেকনাফ মহাসড়কের পাশে খুরুশকুলে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে সেখানকার মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। মূল সড়ক থেকে প্রকল্প এলাকায় একটি রাস্তা নির্মাণের কাজ চলছে। এরপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে 2021 সালের মধ্যে পরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করা হবে। বড় ধরনের প্রজেক্ট নেওয়া হয়েছে এখানে এবং সেনাবাহিনীর মাধ্যমে এই বিল্ডিংগুলো করা হবে। এখানে এটা তাদেরকে শিফট করা হবে। তবে আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দরকে ইতিবাচক হিসেবে দেখলেও বিশ্লেষকদের পরামর্শ সম্ভাব্যতা যাচাই করে পদক্ষেপ কার্যকর করার। এয়ারপোর্টকে ইকোনমিক্যালি ভায়াবল করতে হলে সেখানে কতজন লোক দিনে ভ্রমণ করতে হবে, কয়টা ফ্লাইট গেলে সেটা ইকোনমিক্যালি ভায়াবল হবে, সেটার কি মুনাফা হবে কিনা, তো সেগুলো বিবেচনা করেই কিন্তু আপনার বিমানবন্দর করতে হবে। 2019 সালে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু হওয়ার কথা রয়েছে। এটি হবে দেশের 4র্থ আন্তর্জাতিক বিমানবন্দর। সানবীর রূপল, সময় সংবাদ, কক্সবাজার। নেত্রকোনায় বাঁধ ভেঙে হাওর অঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। গত কয়েকদিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মোহনগঞ্জ উপজেলার জালালপুর পয়েন্টে ধনু নদীর প্রায় 200 ফুট বেড়িবাঁধ প্রবল জোয়ারে ভেঙে যায়। এতে ডিঙ্গাপোতা, ডারকোনা, সোনাইডি সহ বিভিন্ন অঞ্চলে পানি প্রবেশ করে প্লাবিত হয় ফসলি জমি। ধান পাকার আগেই পানিতে তলিয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। স্থানীয়রা জানায়, কর্তৃপক্ষ স্থায়ীভাবে বাঁধ নির্মাণের কোনো উদ্যোগ না নেয়ায় এলাকাবাসী বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। রোগী ও যাত্রী নিয়ে সরাসরি শরীয়তপুর জেলা শহরে যাওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন নড়িয়া উপজেলার ইজি বাইক শ্রমিকরা। পুলিশ জানায়, স্থানীয় প্রশাসন ও মালিক শ্রমিকদের সমঝোতায় নিজ নিজ উপজেলার মধ্যে ইজি বাইক চলতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
আর রোগী থাকলে ইজি বাইক সরাসরি শহরে যেতে পারবে বলেও জানানো হয়। তবে আজ ভোরে নিয়ম না মেনে রোগী সহ ইজি বাইক থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয় বাস শ্রমিকরা। এতে ক্ষুব্ধ হয়ে শরীয়তপুর নড়িয়া সড়কের ছালাল বাজার এলাকায় রাস্তা অবরোধ করে ইজি বাইক শ্রমিক ও রোগীর স্বজনরা পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারতে অনুপ্রবেশের দায়ে লালমনিরহাটের দহগ্রামে মহিরউদ্দিন নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। স্থানীয়রা জানায় ভোরে আঙ্গরপোতা সীমান্ত পিলার অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে মহিরউদ্দিন সহ কয়েকজন গরু ব্যবসায়ী। এ সময় ভারতের কুচবিহারের 22 বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া দেয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মহিরউদ্দিনকে আটক করে নিয়ে যায় বিএসএফ। এই ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে লালমনিরহাট বিজিবির অধিনায়ক। পিরোজপুরে মামলায় অভিযুক্ত আসামির নামের সঙ্গে মিল থাকায় বিনা অপরাধে কারাভোগ করছেন কাউসার উকিল নামে এক চা ব্যবসায়ী। স্বজনরা জানান 2015 সালে খুলনার গজালমারি গ্রামের শিমুর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় চরখালী গ্রামের মিঠু উকিলের। পরে পারিবারিক বিরোধের জের ধরে স্বামী মিঠু উকিল ও শ্বশুর কাউসার উকিল সহ আরও কয়েকজনের নামে নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন শিমু। মামলার আসামিরা হাজির না দেয়ায় কাউসার উকিলের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। এরপর কোনো রকম যাচাই বাছাই না করে নামের সঙ্গে মিল থাকায় হেতালিয়া এলাকার চা ব্যবসায়ী কাউসার উকিলকে পুলিশ গ্রেফতার করে বলে অভিযোগ করেন তার স্বজনরা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে এই ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ভান্ডারিয়া থানা পুলিশ। আমার স্বামী, তার নাম কাউসার উকিল, সে আমার স্বামীর নামে কেস না, কেস অন্য লোকের নামে। সে আমার স্বামীরে ধরে নিয়ে থানায় নিয়েছে। থানায় নিয়ে বলে যে আপনার চালান দেওয়া হবে। তার চালান আমরা গেলাম, ছাড়লো না। সে আমার স্বামী, তার নামে কোনো কেস ছিল না। তারে নিরাপদে ধরে নিয়ে 9 দিন ধরে যাবত জেলের মধ্যে। এখন আমরা পথে পথে ঘুরতেছি। যে এসআই এটা করেছে তার প্রশাসনিকভাবে তার জবাবদিহিতায় তাকে আনা উচিত, না হলে এ ধরনের ঘটনা হয়তো ভবিষ্যতেও ঘটবে। নানা প্রতিকূলতায় লোকসানে পড়ে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ঢাকার দোহারের তাঁতকলগুলো। তবে সরকারি বেসরকারি সহায়তা পেলে কল চালু রাখায় আগ্রহী তাঁতকল মালিকরা। অবশ্য উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচাতে তাঁতিদের ব্যাংক ঋণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন। জহিরুল ইসলামের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকার দোহারে তাঁতের এই খটখট শব্দ শত বছরের ঐতিহ্য বহন করে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রয়েছে দোহারের জয়পাড়ার তৈরি তাঁতের কাপড়ের চাহিদা। কিন্তু প্রয়োজনীয় পুঁজি ও আধুনিক মেশিনের অভাব আর কাপড়ের উপকরণের ক্রমাগত দাম বৃদ্ধিতে কল চালু রাখতে হিমশিম খাচ্ছেন তাঁত মালিকরা। ইতোমধ্যে লোকসানে পড়ে বন্ধ হয়ে গেছে বেশ কিছু তাঁতকল। যে পরিশ্রম করি আমরা ওই হিসাবে পয়সাই পাই না, মূল্য পাই না। কোনো পেটের দায় কোন রকম চলবা লাগছে। আমরা প্রতিদিন আমরা 100-150 টাকার কাজ করি। এই দেখি আমার সংসার চলে। 50 বছর যাবত আমি এই ব্যবসার সাথে জড়িত। এখন আমি পুঁজির অভাবে আমি এই ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছি। তবে নিয়মিত সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে কলগুলো চালু রাখতে আগ্রহী তাঁত মালিকরা। আমাকে সরকার যদি এটা আমাদের দিকে একটু খেয়াল করতো তাহলে অবশ্য আমরা চেষ্টা করতাম আর কি, দেখা আমরা ভালো হইতে পারি কিনা। তাদের সুতা রং ন্যায্য মূল্যে প্রদান করে আবার তাদেরকে পেশায় ফিরিয়ে আনা যায়। ঐতিহ্য বহনকারী লাভজনক এই শিল্পকে রক্ষায় তাঁতিদের ঋণ সুবিধা সহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। ব্যাংক ম্যানেজারদের সাহেবদেরকে ডেকে আমি তাদেরকে অনুরোধ করব যাতে যতটুকু সম্ভব আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য তারা যত সহজ শর্তে পারে সেই ঋণটি যাতে দেয়। বাংলাদেশ তাঁত বোর্ডের তথ্য মতে বর্তমানে দোহারে তাঁত শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন প্রায় 4000 মানুষ। এদের মধ্যে সরকারি ঋণ সুবিধা পাচ্ছেন 816 জন তাঁতি। সময় সংবাদ, কেরানীগঞ্জ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আদালতের নির্দেশে দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টার মধ্যে আবারও বরখাস্ত রাজশাহী ও সিলেটের 2 নির্বাচিত মেয়র। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি। অটিস্টিক শিশুদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। জানালেন সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। মৌলভীবাজারে নিহত 6 জঙ্গিকে দিনাজপুরের বাসিন্দা বলে দাবি স্থানীয় এক পরিবারের। জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য আগে থেকে ছিল বলছে পুলিশ।
শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে প্রায় 12 লাখ শিক্ষার্থী। আবারও পরীক্ষার হলে সাংবাদিক বহর নিয়ে শিক্ষামন্ত্রী। এবং 2020 সালের মধ্যে চট্টগ্রাম নগরীর সব গভীর নলকূপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ওয়াসার। পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নদী দূষণমুক্ত রাখার দাবি বিশেষজ্ঞদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।